আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবার পড়াশোনা ভালো আগাইতেছে। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স সম্পর্কে বেসিক আইডিয়া নিব। তো আমরা এই পর্যন্ত যত মাইক্রো ইকোনমিক্স এর কোর্স করছি সবগুলাতে আমরা পারফেক্ট কম্পিটিশন অথবা মনোপলি মার্কেট নিয়ে আলোচনা করছি এবং আমরা আমাদের প্রধান কাজ কি ছিল যে ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজ করা। ফার্মের প্রধান অবজেক্টিভই হচ্ছে কীভাবে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায় এবং সেটা হয় যেখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হয় সেই পরিমাণ আউটপুট প্রডিউস করলে। তাহলে আমাদের মেইন অবজেক্টিভ ছিল ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ আউটপুট বের করা এবং এই কোয়ান্টিটিতে প্রাইস কত হবে সেটা ঠিক করা। তো আর আমাদের আরেকটা ফোকাস ছিল হচ্ছে ইন্ডাস্ট্রির উপর, নট ইন দ্য ফার্ম বাট ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আমরা জানি পারফেক্ট কম্পিটিশন মার্কেট সম্পর্কে এবং মনোপলি মার্কেট সম্পর্কে। এরপরেও আমি আবার কিছুটা রিকল করছি যে পারফেক্ট কম্পিটিশন হচ্ছে কি এখানে অসংখ্য সেলার এবং অসংখ্য বায়ার থাকবে সেটা জানি, এবং হোমোজেনাস গুডস থাকবে, পণ্যগুলো সমজাতীয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স। পারফেক্ট কম্পিটিশনে যে যে সেলার বিক্রি করবে তাদের প্রত্যেকজনের প্রোডাক্টগুলোর মধ্যে পার্থক্য করা যাবে না, একদম সেম কোয়ালিটির পণ্য হবে সবার। আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফুল ইনফরমেশন, সবার কাছে পূর্ণ জ্ঞান থাকবে। তারপর অল এজেন্টস আর রেশনাল, ফার্মস ইজ প্রাইস টেকার। যেহেতু এখানে ফার্মের কোনো পাওয়ার মার্কেটে থাকে না, তাহলে ফার্ম দাম নির্ধারণ করতে পারে না। ফার্ম কি করে? মার্কেটের প্রাইসটাকেই টেক করে, এই জন্য ফার্ম ইজ প্রাইস টেকার। আর এখানে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় না। তো আমরা তো পারফেক্ট কম্পিটিশন নিয়ে আলোচনা করছি, আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করছি, অনেক কিছু করছি, কিন্তু রিয়েল লাইফে পারফেক্ট কম্পিটিশনের উদাহরণ খুব একটা নাই, খুবই অল্প সংখ্যক। বিশেষত কৃষিক্ষেত্রে আমরা পারফেক্ট কম্পিটিশন দেখতে পারি, যেমন ধানের বাজার, এখানেও কিছু লিমিটেশন আছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কোনো মার্কেটে আমরা পারফেক্ট কম্পিটিশন আসলে দেখি না। যেমন হচ্ছে হোমোজেনাস গুডস, এটা আসলে বজায় রাখা সম্ভব হয় না, পার্থক্য হয়ে যায়। তারপর হচ্ছে ফুল ইনফরমেশন সবার কাছে থাকে না। তো এইসব ক্যারেক্টারিস্টিক্স না থাকার কারণে মার্কেট ফুল পারফেক্ট কম্পিটিশন হয় না। তারপর হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে মনোপলি মার্কেট। তো মনোপলি হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের সম্পূর্ণ উল্টা, যেখানে একজন মাত্র সেলার থাকবে। যেহেতু একজন সেলার, তাহলে কি হবে? এখানে সম্পূর্ণ মার্কেট পাওয়ারটা ওই সেলারের কাছে থাকে, ফার্মের কাছে থাকে। মনোপলির একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ক্লোজ কোনো সাবস্টিটিউট গুডস থাকবে না। যদি ক্লোজ সাবস্টিটিউট গুডস থাকে তাহলে সেটা মনোপলি মার্কেট হয় না, সেটা মনোপলিস্টিক কম্পিটিটিভ হয়ে যায়। তারপর হচ্ছে নো অ্যাডভার্টাইজমেন্ট, সেটা তো অ্যাডভার্টাইজমেন্টের তো মনোপলিতে কোনো দরকার নাই। এখন মনোপলিও রিয়েল লাইফে দেখা যায় না, কদাচিৎ দেখা যাইতে পারে, খুবই কম সংখ্যক উদাহরণ দেওয়া যাবে। পারফেক্ট কম্পিটিশন যদিও কৃষিক্ষেত্রে দেখা যায় হঠাৎ, কিন্তু মনোপলি আসলে দেখাই যায় না। কারণ হচ্ছে যেমন হচ্ছে আমরা এইচএসএ স্টুডেন্টদের যখন মনোপলি মার্কেটের উদাহরণ দেই তখন একটা বোঝামিল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা উদাহরণ দিই হচ্ছে বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ রেল সার্ভিসটা বাংলাদেশের মনোপলি, কিন্তু এখানে দেখেন রেল সার্ভিসের একটা ক্লোজ সাবস্টিটিউট আছে, সেটা হচ্ছে বাস সার্ভিস, এয়ারপ্লেন। তাইলে দেখা যেতেছে সেটা আসলে পিওর মনোপলি না, আসলে রেল সার্ভিসটাও বাংলাদেশে পিওর মনোপলি না। তো এইরকম আমরা যদি খুঁজি তাইলে আমরা যাদেরকে যেসব মার্কেটকে মনোপলি বলি আসলে ওইটাকে মনোপলি বলা থিওরিটিক্যালি সম্ভব হবে না। তো আমরা এর আগে কি করছি? পারফেক্ট কম্পিটিশনে এবং মনোপলিতে প্রফিট ম্যাক্সিমাইজ করছি। তার শর্ত ছিল যেখানে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হবে। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলোচনার দরকার নাই। তাইলে আমরা দেখলাম যে রিয়েল লাইফে পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলি দেখা যায় না। তাহলে দেখা যায় কি? দেখা যায় হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট এবং অলিগোপলি মার্কেট। তো মনোপলিস্টিক কম্পিটিশন কি? মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে মোরলেস আমাদের পারফেক্ট কম্পিটিশনের যেসব ক্যারেক্টারিস্টিক্স প্রায় সবগুলোই তার মধ্যে আছে, শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে প্রোডাক্টসগুলা কি ডিফারেন্সিয়েবল, অর্থাৎ তাদের প্রত্যেকটা সেলারের যে গুডস আছে সেগুলোর মধ্যে পার্থক্য করা যায়। তো যেহেতু এখানে পার্থক্য করা যায় সেহেতু এখানে বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা থাকে। তো যেমন সব সেলারই প্রচারণা করতে চায় যে আমার পণ্যটা সবচেয়ে ভালো। তো মনোপলিস্টিক কম্পিটিশনে ফার্মগুলো শুধু দাম কমানোর মাধ্যমে কম্পিটিশন করে না, ফার্মের মধ্যে পারফেক্ট কম্পিটিশনে
ফার্মের মধ্যে কম্পিটিশন হয় কে দাম কমাইতে পারে, দাম কমানোর মাধ্যমে কি যেন কনজিউমারদের আকৃষ্ট করা যায়। কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশনে দাম না কমিয়েও কাস্টমারদের আকৃষ্ট করা যায়, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করে, অর্থাৎ প্রোডাক্টের মানের কিছু উন্নয়ন করে। তারপরে যদি আমরা দেখি অলিগোপলি মার্কেট, অলিগোপলি মার্কেট হচ্ছে যেখানে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকবে, তাদের কাছে সব মার্কেট পাওয়ার থাকবে, অর্থাৎ 5-6 জন যদি থাকে তারাই মার্কেটটা কন্ট্রোল করবে। এরকম হোমোজেনাস গুডস থাকবে। এই যে আমরা অনেক সময় মনোপলিস্টিক কম্পিটিশন এবং অলিগোপলি মার্কেটের মধ্যে গুলায়ে ফেলি। মনোপলিস্টিক কম্পিটিশনে হবে ডিফারেন্সিয়েবল গুডস, আর অলিগোপলিতে হবে হোমোজেনাস গুডস। তো এটা আমরা সবসময় মনে রাখবো। তো অলিগোপলিতে যেহেতু স্বল্প সংখ্যক 4-5 জন, অলিগোপলিতে যেহেতু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে, তাহলে তাদের মধ্যে কলিউশন করে প্রফিট বাড়ানোর একটা প্রবণতা থাকে। তো তারা কি আসলে করে, এই মার্কেটে আসলে কলিউশন দেখা যায়, বিক্রেতারা কলিউট করে দাম বাড়ায় ফেলে এবং দেখা যায় যে সবার প্রফিটটাই বৃদ্ধি পায়। এবং অলিগোপলিতে অ্যাডভার্টাইজমেন্ট থাকে। যেমন মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটের উদাহরণ কি দিতে পারি, যেমন সাবানের বাজার। সাবানে এক একটা ফার্মের সাবানের মধ্যে কি করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়। তারপর শ্যাম্পুর বাজার। অলিগোপলি মার্কেটের উদাহরণ কি দিতে পারি, মোবাইল অপারেটরদের বাজার। যেমন 5টা মোবাইল অপারেটর আছে, সম্পূর্ণ মার্কেট তারাই কন্ট্রোল করে, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, সিটিসেল, তারা। তো দেখেন, আমরা যদি বাংলাদেশের টিভি অ্যাডভার্টাইজমেন্টটাও দেখব এই মনোপলিস্টিক কম্পিটিশন আর অলিগোপলি মার্কেটেই দেখবেন। কারণ হচ্ছে এই যে সাবান আর শ্যাম্পুর বিজ্ঞাপন আর মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে ম্যাক্সিমাম থাকে, কিন্তু পারফেক্ট কম্পিটিশন মার্কেটের কোনো বিজ্ঞাপন নাই, মনোপলির কোনো বিজ্ঞাপন নাই। আসলে কারণ হচ্ছে এইগুলো আসলে পাওয়াই যায় না এই ধরনের ফার্ম, আর পাওয়া গেলেও তাদের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা মাইক্রো ইকোনমিক্সে মেইনলি পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলি মার্কেট নিয়ে আলোচনা করছি। থিওরিটা ছিল বেসড অন পারফেক্ট কম্পিটিশন অথবা মনোপলি, বাট রিয়েল লাইফে সেটা খুব বেশি অ্যাপ্লিকেবল না। সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে আলোচনা করে মনোপলিস্টিক কম্পিটিশন এবং অলিগোপলি মার্কেটকে বেস করে মূলত, যেটা রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল। মনোপলিস্টিক কম্পিটিশন এবং অলিগোপলি মার্কেটে আমরা দেখতে পাইছি কি, যে আমরা শুধুমাত্র ইকুইলিব্রিয়াম, কোয়ান্টিটি এবং প্রাইস ডিটারমিনটাই আমাদের মুখ্য উদ্দেশ্য না। ফার্মের আরও অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, অনেকভাবে সে কম্পিটিশন করতে পারে, অনেকভাবে তার প্রফিটটাকে বাড়াইতে পারে, তো সে সেগুলা নিয়ে চিন্তা করে। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে দেখি যে ফার্ম কি স্ট্র্যাটেজি নিতে পারে, কি স্ট্র্যাটেজি নেওয়ার মাধ্যমে তার ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারে, প্রফিটটাকে বাড়াইতে পারে সেগুলা। তো ফার্ম দেখা যেতে পারে প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করে তার ব্যবসা বাড়াইতে পারে, অথবা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে পারে, অথবা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তার ব্যবসা বাড়াইতে পারে বা প্রফিট বাড়াইতে পারে। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে আমরা এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। ফার্মের অপটিমাম স্ট্র্যাটেজি কি হবে, কোন স্ট্র্যাটেজি নিলে তার জন্য সবচেয়ে অপটিমাল হবে। আমরা মাইক্রো ইকোনমিক্সের থিওরির মতো যে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যে জায়গায় সমান সেখানে উৎপাদন করবে, সেটা নিয়ে শুধু আমরা আলোচনা করি না, আমরা অন্যান্য স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে। তো আশা করি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের মূল ধারণা আমরা সবাই পাইছি। পরবর্তীতে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের 2 ধরনের অ্যাপ্রোচ আছে স্টাডি অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের। একটা হচ্ছে স্ট্রাকচার কন্ট্রাক্ট পারফরমেন্স এসসিপি অ্যাপ্রোচ, একটা হচ্ছে শিকাগো অ্যাপ্রোচ। আমরা পরবর্তী ভিডিওতে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালোভাবে পড়াশোনা করো।